আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকালকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের সাথে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং এই সাবজেক্টটি নিয়ে তোমাদের সাথে আমি লেকচার 4 উপস্থাপন করছি। আশা করি গত ৩টি যে লেকচার তোমাদের জন্য তৈরি করেছিলাম এবং আপলোড করেছিলাম তোমাদের অনেক কাজে এসেছে বা অনেক উপকারে এসেছে। আমরা আজকে লেকচার 4 সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। বরাবরের মতনই আমি আছি তোমাদের সাথে এবং আগামী কিছুক্ষণ তোমাদের সাথে থাকবো আরকি লেকচার 4 নিয়ে এবার চ্যাপ্টার 4 নিয়ে। ওকে, আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লুব্রিকেটিং সিস্টেম এবং কুলিং সিস্টেম, যা আসলে এটা কেন আমরা ব্যবহার করে থাকি একটা অটোমোবাইল সিস্টেমে। এখানে প্রথমে আমরা কুলিং লুব্রিকেটিং পার্টটাকে আমরা তোমাদের সাথে মানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা দেখছি যে নিড অফ লুব্রিকেটিং সিস্টেম। ইয়েস, লুব্রিকেটিং সিস্টেম আমরা কেন ব্যবহার করে থাকি? লুব্রিকেটিং সিস্টেম ব্যবহার আমরা মূলত মানে বহির বা অ্যাজাম্পশন থেকে বলতে পারি যে আসলে লুব্রিকেটিং সিস্টেম বলতে পিচ্ছিলকরণ কাজ বা এই ধরনের কোনো কাজকে সমাধান করার জন্য। বেসিক্যালি কিন্তু তাই নয়। লুব্রিকেটিং সিস্টেমটা আসলে কিছু এই পিচ্ছিলকরণের সাথে সাথেও কিছু নির্দিষ্ট আ ও মানে উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে reduce wear and tear of moving parts. Yes, মুভিং পার্টের যে আ শব্দ বা তাদের মধ্যে যে ফ্রিকশন গুলো, তাদের মধ্যে যে প্রবলেম গুলো যে সৃষ্টি হয়, অতিরিক্ত তাপ সৃষ্টি হয়, এগুলোকে রিমুভ করার জন্য। ওকে, রিডিউস ফ্রিকশন বিটুইন মুভিং পার্টস, দুটি মুভিং পার্টস এর মধ্যে যে ঘর্ষণ হবে, স্মুথলি চলার জন্য এই ফ্রিকশনকে লস করা, ফ্রিকশন লসের মাধ্যমে যেন শক্তি মানে কমে না যায় সেই কাজ করার জন্য। টু ট্রান্সমিট হিট অ্যান্ড কুল দ্য পার্টস, মানে হিটকে অপসারণ করে পার্টসকে সবসময় একটু ঠান্ডা রাখা, অর্থাৎ অতিরিক্ত হিট জেনারেট হতে না দেওয়া। টু প্রোটেক্ট দ্য পার্টস ফ্রম করিশন, পার্টসগুলোকে করিশন হওয়ার কাছ মানে ক্ষয় হয়ে যাওয়ার হাত থেকে, এবং while provide a coating on all metallic parts. এই এই lubricating oil এর একটা thickness রয়েছে। এই thickness এর জন্য কিন্তু যে মেটালিক পার্টস গুলো আছে এটার উপরে কিন্তু একটা কোটিং এর বা আবরণের সৃষ্টি হয়, যাতে করে কিন্তু সহজে corrosion হয় না। টু প্রোভাইড এ ক্লিনিং অ্যাকশন, যে স্লাস তৈরি হয়, এই স্লাস তৈরি হওয়ার পর এই লুব অয়েলের মাধ্যমে কিন্তু এটা ক্লিন হয়ে একদম ধুয়ে এটা চলে আসে। টু এনশিওর স্মুথ রানিং বাই রিডিউসিং নয়েজ, শব্দ সৃষ্টি না করেই স্মুথলি কিন্তু এটা চলতে সহযোগিতা করে থাকে। আমরা এখানে একটা লুব্রিকেটিং সিস্টেম দেখছি যে লুব্রিকেটিং সিস্টেমটা বেসিক্যালি কিভাবে কাজ করে থাকে। আমরা এর আগেও আমরা আমাদের বিভিন্ন যে পর্ব রয়েছে যেমন পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ, সেখানে কিন্তু লুব্রিকেটিং সিস্টেম আমরা দেখেছি যে স্প্ল্যাশ, তার প্রেশারাইজড, স্প্ল্যাশ অ্যান্ড প্রেশারাইজড বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা দেখেছি। এখানে বেসিক্যালি এই যে সবুজ হালকা যে ভায়োলেট কালার যে দেখাচ্ছে এগুলো মূলত যে লাইনগুলো আছে লাইনগুলো আরকি দেখাচ্ছে। আমরা এটা জানি যে যেহেতু আমাদের মানে ট্রাবল শুটিং কি হতে পারে সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ওকে, লুব্রিকেটিং সিস্টেমে আসলে যে জিনিসগুলো আরকি মোটামুটি থাকে আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা অয়েল পাম্প, এখানে থাকবে একটা লুব্রিকেটিং অয়েল পাম্প, ফ্লোটিং অয়েল ইনটেক অ্যান্ড স্ক্রিন, দ্যাট মিনস ফ্লোট ভালভ উইথ এটা একটা স্ট্রেইনার। তাহলে ফ্লোট ভালভ উইথ এ স্ট্রেইনার। ওকে, এটা এটা বেসিক্যালি হচ্ছে অয়েল প্যান। ওকে, এখানে অয়েল ফিল্টার থাকবে, অয়েল গ্যালারি থাকবে, এগুলো মূলত অয়েল গ্যালারি। হ্যাঁ, এগুলো গ্যালারি থাকবে। এখানে হচ্ছে ট্যাপের ক্লিয়ারেন্স রয়েছে, ট্যাপের ক্লিয়ারেন্স, দ্যাট মিনস এটা ইঞ্জিন সিলিন্ডার এবং ইঞ্জিন হেড। ইঞ্জিন হেডে কিছু কাজ থাকে, সিলিন্ডারের পাশে কাজ থাকবে, কিন্তু কখনোই কম্বাসন চেম্বারে নয়। ওকে, কম্বাসন চেম্বারে কিন্তু এই লুব্রিকেটিং অয়েলের কোনো কাজ নেই। একটা ক্যামশ্যাফট অয়েল গেজ থাকবে সিলিন্ডার হেডের মাথায়, এখানে ভালভ মেকানিজম গুলো থাকবে। এটাই মূলত লুব্রিকেটিং সিস্টেমের একটা আদর্শ চিত্র আরকি। আমরা চলে আসি যে এখানে কিছু দোষ ত্রুটি থাকে। বেসিক কিছু প্রবলেম আমরা খেয়াল করি আ ইঞ্জিন সে ইঞ্জিনের লুব্রিকেটিং সিস্টেমে, যে কি প্রবলেম গুলো হতে পারে। আ এই লুব্রিকেটিং সিস্টেমে বেসিক্যালি যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে মেইন অয়েল পাম্প ইজ নট ওয়ার্কিং।
মেইন অয়েল পাম্পটা আসলে কাজ করতে চায় না। অয়েল ফিল্টার ফুল জ্যাম অবস্থায় থাকে। অর্থাৎ ময়লা অতিরিক্ত যাওয়ার ফলে সেখানে অয়েল ফিল্টারটা জ্যাম অবস্থা থাকে। ইঞ্জিন অয়েল প্রেশার গেজ নট ওয়ার্ক, অর্থাৎ ইঞ্জিন অয়েলে এখানে একটা প্রেশার গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসটা অনেক সময় কাজ করে না, কারণ অতিরিক্ত প্রেশারের ফলে এটার যে ড্যাম্পারটা নষ্ট হয়ে যেতে পারে, বা লক হয়ে থাকতে পারে, বা এয়ার লক হয়ে যেতে পারে, এটা হতে পারে। ইচ ইউজ লো কোয়ালিটি অয়েল, ইফ ইউজ লো কোয়ালিটি অয়েল, যদি আমরা আহ, যদি খারাপ কোয়ালিটি যদি তেল ব্যবহার করে লুব্রিকেটিং অয়েল যদি ব্যবহার করে থাকি, সেই হিসেবে কিন্তু আমাদের লুব্রিকেটিং সিস্টেমে প্রবলেম হতে পারে। ওকে, তাহলে মেইন অয়েল পাম্প যদি প্রবলেম করে, আমরা এই অয়েল পাম্পটিকে চেঞ্জ অথবা মেরামত করে দিতে পারি। ফিল্টারের প্রবলেম হলে অবশ্যই মাস্ট বি চেঞ্জ ফুয়েল সরি অয়েল ফিল্টার। ওকে, অয়েল গেজ যদি প্রবলেম করে, তাহলে এটা আমরা ঠিক করার চেষ্টা করব, অথবা এটাকে চেঞ্জ করে দেবো। এবং অবশ্যই ভালো মানের অয়েল আমরা ব্যবহার করব এই অয়েলকে চেঞ্জ করে। এখানে একটা একটা জিনিস আমরা খেয়াল করছি যে এটা হচ্ছে ২ টা ২ টা মুভিং পার্টস। ওকে, একটা ফিক্সড এবং একটা মুভিং, বা ২ টাই মুভিং হতে পারে। কিন্তু মাস্ট বি একটা ফিক্সড একটা মুভিং হবে আরকি। এরকম থাকবে না। তো এখানে যে ফাঁকাটা থাকে, যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে পূরণ করার জন্যই বেসিক্যালি আমরা লুব্রিকেন্টস ব্যবহার করে থাকি। লুব্রিকেশন সিস্টেমকে পরিচালনা করার জন্য। ইয়েস, আমি আবার বলছি যে এই যে মাঝখানে এরকম ২ টি তলের ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, চালনা করার জন্যই মূলত লুব্রিকেটিং সিস্টেম ব্যবহার করা হয়। লুব্রিকেশন লুব্রিকেশন করা হয় মূলত লুব্রিকেন্টস এর মাধ্যমে। আর এই লুব্রিকেন্টস এর ভিতরে পাতলা ঝিল্লি বা একটা আবরণের সৃষ্টি করে, যার জন্য যেকোনো যেকোনো পার্টস গুলো খুবই স্মুথলি চলতে পারে। ওকে, এখানে আমরা মেইন বিয়ারিং এবং মেইন বিয়ারিং এর যে বেসিক্যালি প্রবলেম গুলো হয়ে থাকে, আমরা এখানে দেখছি যে এটা মেইন বিয়ারিং, এগুলো সব কিন্তু এখানে এই যে মাঝখানে একটা বিয়ারিং থাকবে। মাঝখানে অর্থাৎ আমরা দেখছি যে এটা কিন্তু সম্পূর্ণগুলোই কিন্তু এখানে স্মুথলি কাটা, বা এর সাথে ম্যাশ করে লাগানো। ওকে, বাট এইখানে এক্সটেনশন কিছু আছে। ইয়েস, এটাই হচ্ছে থ্রাস্ট বিয়ারিং। অর্থাৎ একটা ইঞ্জিন যখন বসানো হবে, ক্র্যাঙ্কশ্যাফট যখন বসানো হবে, ক্র্যাঙ্কশ্যাফট থেকে যখন শক্তি বাহিরে চলে যায়, অর্থাৎ ক্লাস যখন শক্তিটাকে গিয়ার বক্সের সাথে সরবরাহ করে, সেই সময় কিন্তু একটা ইনস্ট্যান্ট ফোর্স, বা একটা পুশ বা একটা ধাক্কা কিন্তু এসে কিন্তু ইঞ্জিনের এই ক্র্যাঙ্কশ্যাফটের উপর পড়ে। সো এই যে বিয়ারিংটা দেওয়া হয়েছে, এই থ্রাস্ট বিয়ারিং এর ফলে সে ধাক্কাটাকে মানে কি বলবো, যে পুরোটাই অ্যাবজর্ব করে ফেলে। ওকে, তো এই থ্রাস্ট বিয়ারিং না দিলে এই প্রেশারটা কিন্তু ১, ২, ৩, ৪, ৫, এই পাশে রয়েছে একটা ৫, এই ৫ টার উপরে কিন্তু পড়তো। আর এখানে একটা মাঝখানে হওয়ার ফলে এটা পুরোটাকে ব্যালেন্স করে ফেলে। ওকে, আ এই হচ্ছে এ এই বেসিক্যালি যে বিয়ারিং এর যে পসিবল প্রবলেমটা হতে পারে, বা এটা অনেক সময় ক্ষয়ে যায়। এটা গ্যাপ, এটা মূলত হয় না, কারণ এটা একদম খুব রেয়ার। বেসিক্যালি সমস্যাটা এখানেই হয়ে থাকে। তো কানেক্টিং ডট প্রবলেমস, কানেক্টিং ডটের কিছু প্রবলেম হয়ে যেতে পারে। সেই প্রবলেমগুলো কি? যে আমরা দেখি যে কানেক্টিং ডটটা অনেক সময় বাঁকা হয়ে যায়। হ্যাঁ? যেমন কন্ডিশন হোয়ার রড ইজ নো লঙ্গার স্ট্রেইট when measured from pin central line to rod bearing center line. আরো যে প্রবলেমটা আছে, results from high detonation pressure in cylinder, সিলিন্ডারে যদি detonation প্রেশারটা বেশি থাকে, পিস্টন যদি ফেইল করে, এবং তারপর ব্রেক মানে আটকে যায়, ভালভ ব্রেকিং অফ যদি হয়ে যায়, ভালভ যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড যদি ইনজেকশনে বেশি পরিমাণে বের হয়, সেই হিসেবে সিলিন্ডার সিজ করা, এক্সেসিভ ইঞ্জিন আরপিএম, যদি ইঞ্জিনের আরপিএম বেশি পরিমাণে আমরা বাড়িয়ে দিই, তাহলে এই ধরনের কাজের জন্য কিন্তু আমাদের কানেক্টিং রডের উপর প্রেশার পড়তে পারে। আমরা এখানে চিত্রে একটা কানেক্টিং রডের কি ধরনের প্রবলেম হতে পারে, আমরা আমরা কিন্তু অবলোকন করছি যে কানেক্টিং রডটা বাঁকা হয়ে যেতে পারে। কানেক্টিং রডের এই যে এই এজগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই যে এজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কানেক্টিং রডের যে এই যে দুইটা যে এই ক্যাপের সাথে যে সংযোগ, এই জায়গাটা অনেক সময় ক্ষয়ে যেতে পারে, মানে অতিরিক্ত ক্ষয়ে যেতে পারে, ট্যাপার হয়ে যেতে পারে।
আউটার টেপার, ইনার টেপার যেটাকে বলি আর কি আমরা। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা কানেক্টিং রডে দেখতে পারি। ওকে, এখন আমরা কুলিং সিস্টেম দেখবো যে কুলিং সিস্টেমটা আসলে কেন ব্যবহার করা হয়। হ্যাঁ, সবাই এক কথায় একটা উত্তর দিতে পারবে যে আসলে আহ, একটা অটোমোবাইলের আহ, পানিকে ঠান্ডা করার জন্য মূলত কুলিং সিস্টেম ব্যবহার করি। আসলে কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসলে পানিকে ঠান্ডা করার জন্য আমরা কুলিং সিস্টেম ব্যবহার করি না। পানির একটা নির্দিষ্ট অপারেটিং টেম্পারেচারে অপারেট করার জন্য আমরা কিন্তু কুলিং সিস্টেম ব্যবহার করে থাকি। ইয়েস, আমি আবারও বলছি যে পানিকে যদি আমরা ঠান্ডা একবারে করতে চাই সেটা কিন্তু হবে না। যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট টেম্পারেচারে না আসা পর্যন্ত কুলিং সিস্টেমটা কিন্তু কুলিং সিস্টেমে কিন্তু এই যে আমরা একটা ভালভ দেখে থাকি, থার্মোস্ট্যাট ভালভ, এই থার্মোস্ট্যাট ভালভটা কিন্তু অপারেট হয় না। যখনই কুলিং সিস্টেমে একটা টেম্পারেচারটা অপারেট পর্যায়ে চলে আসে তখন কিন্তু থার্মোস্ট্যাট ভালভটা খুলে যায়। আমরা আবার অনেকেই মনে করি যে থার্মোস্ট্যাট ভালভটাকে ভালভ বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের প্রেক্ষাপটে কুলিং সিস্টেমে থার্মোস্ট্যাট ভালভ শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রয়োজন। বিকজ এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে, সেই মাত্রা পর্যন্ত নিয়ে আসতে, সেই মাত্রায় তুলে নিয়ে আসতে চট করে কিন্তু এটা আনা সম্ভব হয় শুধুমাত্র থার্মোস্ট্যাট ভালভের জন্য। আর যদি না হয় শীতকালে কিন্তু এটা বেশি প্রবলেম ক্রিয়েট করবে। সো পানির তাপমাত্রাটাকে সঠিক পর্যায়ে রাখার জন্য, অপারেটিং টেম্পারেচারে রাখার জন্য আমরা কুলিং সিস্টেম ব্যবহার করে থাকি এবং নিঃসন্দেহেই এই সিস্টেম একটা অটোমোবাইলের জন্য প্রয়োজন। নাহলে ইঞ্জিন কিন্তু ওভারহিট হয়ে সিজ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ওকে, কুলিং সিস্টেমের আমরা এখানে আমরা দেখছি যে কুলিং সিস্টেমটা বেসিক্যালি এখান থেকে বাতাস ফোর্স করে রেডিয়েটর থেকে আর কি ফোর্স করে বাতাসকে টেনে নিয়ে আসা হয়। হ্যাঁ, এবং পানি যখন এই হটেড, এটা হচ্ছে কুলেন্ট জোন এবং এটা হচ্ছে হটেড জোন। এখান থেকে পানি ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে ইঞ্জিন সিলিন্ডারকে যতটুকু তাপ অপসারণ করা দরকার এখান থেকে নিয়ে এই যে থার্মোস্ট্যাট ভালভ দিয়ে চলে আসে আপার হোস দিয়ে, লোহার হোস দিয়ে আসবে, প্রবেশ করবে, আপার হোস দিয়ে চলে আসবে রেডিয়েটরে। এখানে একটি সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয় এবং এই পাম্পটি মূলত ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফট রয়েছে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে বেল্ট দ্বারা পরিচালিত হয় টাইমিং মার্কিং এর মাধ্যমে এবং এই বেল্টের সাথেই একটি পুলি লাগানো থাকে, এটা ফ্যান। অর্থাৎ ফ্যান এবং পাম্প দুটি ইনলাইনে থাকবে এবং মাঝখানে এটা একটা পুলির সাহায্যে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট থেকে এটাকে পরিচালনা করা হয়ে থাকে। ওকে, কমন কজেস অফ ওভারহিটিং, যে বিভিন্ন আসলে ওভারহিট হওয়ার কিছু সাধারণ কারণ রয়েছে। সেটা কি? লো কুলেন্ট লেভেল, অর্থাৎ কুলেন্ট লেভেলের মাত্রা যদি কম থাকে, প্লাগ ডার্টি অর ব্লকড রেডিয়েটর, যদি আহ, যদি মানে আহ, ময়লা এবং রেডিয়েটর যদি ব্লক হয়ে যায়, স্কেলিং হয়ে যায়, সেই হিসেবে এই সমস্যা হতে পারে, ওভারহিট হতে পারে। ডিফেক্টিভ ফ্যান, ক্লাচ অর ইলেকট্রিক ফ্যান, ফ্যান যদি সমস্যা হয় বা এর যে বেলগুলি রয়েছে এটা যদি ঠিকমতো কাজ করে, ইনকারেক্ট যদি ইগনিশন টাইম হয়ে থাকে, লো ইঞ্জিন অয়েল লেভেল যদি হয়ে থাকে, ওকে, ফ্যান বেল্ট যদি ভেঙে যায়, হ্যাঁ, ডিফেক্টিভ রেডিয়েটর ক্যাপ যদি ডিফেক্ট হয়ে থাকে, এরপরে আরও কিছু থাকে যে ব্রেকিং ড্র্যাগিং ব্রেকস, ফ্রোজেন কুলেন্ট ইন ফ্রিজিং ওয়াটার, ডিফেক্টিভ থার্মোস্ট্যাট, ডিফেক্টিভ ওয়াটার পাম্প ইত্যাদি কারণে মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমরা এখানে একটা থার্মোস্ট্যাট ভালভের ছবি দেখছি যে আমরা দেখছি যে থার্মোস্ট্যাট ভালভটা আসলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে না আসা পর্যন্ত কিন্তু এই ভালভটা বেসিক্যালি অপারেট হয় না। যখন নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসবে তখনই কিন্তু এই ভালভটা অটোমেটিক্যালি খুলে যাবে এবং এদিক দিয়ে ওই বাতাস বা সরি পানি যে আছে পানিগুলো কিন্তু এই পর্যায়ে চলে যাবে। আমরা আরেকটা চিত্র আমরা দেখব যে এটা একটা থার্মোস্ট্যাট ভালভ, যে থার্মোস্ট্যাট ভালভ ক্লোজ অবস্থায় যখন বন্ধ থাকবে সেই সময় কিন্তু এই যে এটার যে বাইপাস লাইন হয়েছে যে কুলেন্ট, এখানে বাইপাস লাইন এখান থেকে আসবে, অর্থাৎ তখন রেডিয়েটর কোনো কাজ করবে না বা রেডিয়েটরের প্রয়োজন নেই বা রেডিয়েটর অলস থাকে। কিন্তু
যখনই কুলেন্ট একটা অপারেটিং টেম্পারেচার বা ওভারহিট ওয়াটার হয়ে যাবে, তখনই এটা ওপেন হয়ে যাবে এবং যে বাইপাস পোর্টটা রয়েছে সেই বাইপাস পোর্ট বন্ধ হয়ে যাবে। তখন আপার হোস এবং লোয়ার হোসের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। তবে এই বাইপাস পোর্টে কিন্তু কুলেন্টটা বেসিক্যালি বেশিক্ষণ চলে না। এটা ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পর কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, তারপরে কিন্তু এটা ওপেন হয়ে কাজ শুরু করে দেয়। এটা একটা রেডিয়েটর প্রেসার ক্যাপ। আমরা দেখছি যে রেডিয়েটর প্রেসার ক্যাপে এখানে কি ধরনের ময়লা জমেছে, স্কেলিং করেছে এবং রেডিয়েটর প্রেসার ক্যাপটা আসলে কিন্তু একটা নির্দিষ্ট প্রেসারে থাকবে। আমরা অনেক সময় ভুল করি কি যে গাড়ি চলে এসে মাত্র দাঁড়িয়েছে, অনেক কিলো চলে এসে দাঁড়িয়েছে, আমরা ক্যাপটা খোলার চেষ্টা করি। এটা কখনোই করা যাবে না। কারণ তাপে কিন্তু তরলের প্রসারণ বাড়ে। সেই হিসেবে কিন্তু এখানে প্রচুর প্রেসারে থাকে। খুলতে গেলে দেখা যেতে পারে যে আমার অঙ্গহানি হতে পারে, অথবা যেকোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেহেতু এটা হট ওয়াটার, খোলার সাথে সাথে এখান থেকে পানি ছিটকে এসে, গরম পানি ছিটকে এসে আমাদের শরীরে পড়তে পারে। পুড়ে যাওয়ার একটা অনেক সম্ভাবনা থাকে। সো এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, ওয়াটার পাম্প আমরা এখানে দেখেছি যে এই ধরনের একটা সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্সে পাম্পটা একদিক থেকে পানির প্রবেশ গ্রহণ করবে এবং অন্যদিকে এটা পাঠিয়ে দেবে, এবং অবশ্যই এটা ইঞ্জিনে যে ক্র্যাঙ্কশ্যাফট রয়েছে সেই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা পুলি লাগানো থাকবে, বা এখানে নাট বলতে এটার সাথে কাপলিং করা থাকবে, সেটাই মূলত এই পাম্পটাকে পরিচালনা করবে। কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের সাথে আসলে কি প্রবলেম হতে পারে, যেমন ইঞ্জিন ওভারহিট হয়ে থাকে। যদি ওভারহিট হয়, তারপর ওয়াটার যদি না থাকে, কমে যায়, রেডিয়েটর যদি ওভারফ্লো হয়, কুলেন্ট সার্কুলেশন যদি স্লো হয়ে থাকে, ইঞ্জিন টেম্পারেচার স্লো হয়, এটা আসলে কারণ কি? কারণ হচ্ছে এটা এটা হইলে আমরা কি করতে পারবো? ওকে, কি করা দরকার, যে চেক ওয়াটার লেভেল অ্যান্ড ইগনিশন টাইম। ওয়াটার লেভেল এবং ইগনিশন টাইম আমাদেরকে চেক করতে হবে, গ্যাসকেট চেঞ্জ করতে হবে, হোস পাইপটাকে রিপ্লেস করতে হবে, ওয়াটার পাম্পকে রিপেয়ার করে দিলে চলবে, থার্মোস্ট্যাট ভালভটাকে চেক করতে হবে, এবং প্রেসার ক্যাপের প্রেসার ঠিক আছে কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এই মোটামুটি সবার সাথে আজকে লেকচার 4 এ আমার লেকচার আলোচ্য বিষয়গুলো ছিল। আমি চেষ্টা করেছি তোমাদের কাছে আসলে বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরতে। আশা রাখি তোমাদের অনেকের বোধগম্য হয়েছে এবং তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে। পরবর্তী লেকচার নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেকে সামনে ভালো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার লেকচার আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।